আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। এবার ইরানিদের পানিতে মারতে চাইছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান? ইরান যুদ্ধ এপস্টেইন ফাইল থেকে নজর সরিয়ে নিয়েছে। সর্বশেষ থাকছে ইরান যুদ্ধের মধ্যেই আরেক দেশে অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। নিশ্চিত আপনার লেখায় থাকা সব দাড়ি চিহ্ন কমা সরিয়ে সেখানে কমা বসিয়ে দেওয়া হলো। এবার ইরানিদের পানিতে মারতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় দেশের বিভিন্ন অঞ্চলে পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী IRIB-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রী বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ চলছে এবং জনগণের কাছে নিরবিচ্ছিন্ন সেবা পৌঁছে দেওয়ার সব ধরনের চেষ্টা করা হচ্ছে। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পানি ও বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত। IRIB-র প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পানি সরবরাহ লাইনে ক্ষতি হয়েছে। তবে মন্ত্রী নির্দিষ্ট কোনো স্থান বা ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করেননি। ইরান সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত মেরামতের জন্য জরুরি দলগুলো কাজ করছে। দেশটির সরকারি কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলছেন, জনজীবন যাতে স্বাভাবিক থাকে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে চলমান সংঘাতের কারণে ইরানে জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থায় চাপ বাড়ছে। কর্তৃপক্ষ জনগণকে অপ্রয়োজনীয় ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি নিয়ে আরও তথ্যের জন্য সরকারি ঘোষণার দিকে নজর রাখছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইরান আজ বৃহস্পতিবার ৫ মার্চ ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর জেরে লাখো ইসরায়েলি বোমা থেকে সুরক্ষা পেতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হন। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে AFP বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। AFPর প্রতিবেদকরা জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এদিকে ইরানের ছোঁড়া ড্রোনের আঘাতে কুয়েতের একটি ট্যাঙ্কার জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। পরে সেটি ডুবে গিয়ে তেল সাগরে ছড়িয়ে পড়ছে। বুধবার গভীর রাতে জাহাজটিতে আঘাত হানা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকেমটো। ক্রুদের বরাত দিয়ে ইউকেমটো জানিয়েছে, ইরান থেকে আসা ড্রোনের আঘাতে কুয়েতের উপকূলে একটি ট্যাঙ্কার জাহাজে আগুন ধরে যায়। শেষমেশ সেটি ডুবে গিয়ে কার্গো জাহাজটি থেকে তেল সাগরে ছড়িয়ে পড়ছে। এর ফলে পরিবেশগত ক্ষতিগ্রস্ততা হতে পারে। তবে জাহাজটি ডুবে গেলেও ক্রুরা সবাই নিরাপদ আছেন। ড্রোনের আঘাতেই এই ঘটনা ঘটেছে বলে যথেষ্ট প্রমাণ থাকার কথা জানিয়েছে ইউকেমটো। ইরান ইসরায়েল যুদ্ধ। উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান? ইরান ও উত্তর কোরিয়ার কৌশলগত সহযোগিতা বিশ্লেষণ করে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং পরমাণু বিস্তার বিশেষজ্ঞ ড ব্রুস বেকটাল জুনিয়র বলেছেন, ইরান ইতোমধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM সক্ষমতা তৈরির পথে অনেক দূর এগিয়ে গেছে এবং এই কর্মসূচিতে উত্তর কোরিয়ার প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার মতে কিছু বিশ্লেষক দাবি করেন যে ইরানের এখনও যুক্তরাষ্ট্রকে আঘাত করার মতো ICBM কর্মসূচি নেই। তবে এই মূল্যায়ন বাস্তবতার সঙ্গে মেলে না। বিভিন্ন তথ্য ও প্রমাণ বলছে উত্তর কোরিয়া ইরানকে শক্তিশালী রকেট প্রযুক্তি সরবরাহ করেছে। প্রতিবেদন অনুযায়ী উত্তর কোরিয়া ইরানকে প্রায় ৮০ টন শক্তির রকেট বুস্টার প্রযুক্তি সরবরাহ করেছে। এই প্রযুক্তি উত্তর কোরিয়ার হোয়াসং 15 ICBM-এ ব্যবহৃত হয়, যার পাল্লা প্রায় ৮,০০০ মাইল। ফলে এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এই রকেট প্রযুক্তির সঙ্গে RD-250 ধরনের ইঞ্জিন ব্যবহারের সম্পর্ক রয়েছে। এই ইঞ্জিন শক্তিশালী থ্রাস্ট তৈরি করে এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিবেদন অনুযায়ী অন্তত 2013 সাল থেকে উত্তর কোরিয়া ইরানকে এই রকেট প্রযুক্তি উন্নয়নে সহায়তা করছে। এমনকি 2015 সালের দিকে উত্তর কোরিয়া থেকে ইরানে কয়েকবার প্রযুক্তি ও সরঞ্জাম পাঠানো হয়েছিল, যখন একই সময় ইরানের পারমাণবিক চুক্তি JCPOA নিয়ে আন্তর্জাতিক আলোচনা চলছিল। পরবর্তীতে 2016 সালে মার্কিন ট্রেজারি বিভাগ এই প্রযুক্তি বিনিময়ের কারণে ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। 2017 সালে উত্তর কোরিয়া কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। এর মধ্যে হোয়াসং 12 মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র IRBM, যার পাল্লা প্রায় 4500 কিলোমিটার, হোয়াসং 14 ICBM, যা আলাস্কার অ্যাঙ্করেজ পর্যন্ত পৌঁছাতে পারে, হোয়াসং 15 আরও উন্নত ICBM, যা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল পর্যন্ত পৌঁছাতে সক্ষম বলে ধারণা করা হয়। বিশ্লেষকের মতে, যদি এই প্রযুক্তি ইরানের কাছে পৌঁছে থাকে তাহলে ইরানও ধীরে ধীরে উন্নত IRBM ও ICBM সক্ষমতা অর্জন করতে পারে। তবে মিসাইল প্রযুক্তিতে ইরান ও উত্তর কোরিয়ার সহযোগিতা নতুন নয়। অতীতে উত্তর কোরিয়া থেকে স্ক্যাড, নোডং এবং অন্যান্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ইরানের কাছে গেছে বলে অভিযোগ রয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞদের এক প্রতিবেদনে বলা হয়, 2020 সাল পর্যন্ত উত্তর কোরিয়া থেকে ইরানে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পাঠানো হয়েছিল। সূত্র 1945। ইরান যুদ্ধ এপস্টেইন ফাইল থেকে নজর সরিয়ে নিয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পরপরই আলোচনার কেন্দ্রবিন্দু বদলে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, যুদ্ধ শুরু হওয়ার আগে যে এপস্টেইন ফাইল ইস্যু বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল তা এখন অনেকটাই আড়ালে চলে গেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংক্রান্ত কিছু নথি প্রকাশ করলে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ওই নথিতে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ওই ঘটনায় যুক্তরাজ্যের রাজ পরিবারের সাবেক সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর এবং যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনের নাম আলোচনায় আসে। তাদের গ্রেপ্তারের ঘটনা দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের ওপরও চাপ তৈরি করে। এছাড়া ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক সহ আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তিও তীব্র সমালোচনার মুখে পড়েন। এপস্টেইনের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে নতুন করে অভিযোগও ওঠে, যেখানে তাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তোলা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লটনিকের বিরুদ্ধেও এপস্টেইনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তিনি কংগ্রেসে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন বলে তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন। অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন গত সপ্তাহে আইন প্রণেতাদের কাছে গোপন শুনানিতে সাক্ষ্য দিয়ে বলেন, এপস্টেইনের সঙ্গে সময় কাটানোর সময় তিনি এমন কিছু দেখেননি যা তাকে উদ্বিগ্ন করেছিল। একই কমিটির সামনে এর আগের দিন সাক্ষ্য দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনও। তবে ইরানে বোমা হামলা শুরু হওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলে যায় বলে মনে করছেন বিশ্লেষকেরা। এসব প্রতিক্রিয়া ও প্রকাশিত তথ্যের আলোড়ন ইরানে বোমা হামলা শুরু হওয়ার পর হঠাৎ করেই দিক বদলেছে। রোববার রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি, যিনি গত বছর কংগ্রেসে এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট পাশে ভূমিকা রেখেছিলেন, তিনি বলেন, পৃথিবীর অন্য প্রান্তের একটি দেশে বোমা ফেললেও এপস্টেইন ফাইলগুলো হারিয়ে যাবে না। তিনি এই যুদ্ধের সমালোচনাও করেছেন। ইরানে হামলার পেছনের উদ্দেশ্য নিয়ে আল জাজিরা কথা বলেছে অ্যাটলাস গ্লোবাল স্ট্র্যাটেজির বিশ্লেষক ও সাবেক ইসরায়েলি কূটনীতিক শাইয়েল বেন এফরাইমের সঙ্গে। তার মতে, এই হামলা ও এর সময় নির্ধারণ মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে সম্পর্কিত এবং এর পেছনে খুব বেশি কৌশলগত কারণ নেই। তিনি বলেন, বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার হার তার মেয়াদের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। আমার মনে হয় মেয়াদের এত শুরুর দিকে এমন খারাপ পরিস্থিতি আগে দেখিনি, আর অর্থনীতি আরও খারাপ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। তাই মনোযোগ সরাতে তিনি একটি যুদ্ধের মতো ইস্যু প্রয়োজন অনুভব করছেন। তিনি আরও বলেন, গুগলে এপস্টেইন ফাইল নিয়ে অনুসন্ধান দেখলে বোঝা যায় এই হামলা শুরু হওয়ার পর সেগুলো অনেক কমে গেছে। তাই অন্তত সাময়িকভাবে এটি সফল হয়েছে। এই যুদ্ধ কংগ্রেস ও গণমাধ্যমের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিচ্ছে। বেন এফরাইমের মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এই যুদ্ধের মাধ্যমে নিজের জনপ্রিয়তা বাড়ানোর আশা করতে পারেন, কারণ স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে জুনের মধ্যেই দেশটিতে নির্বাচন ডাকা হতে পারে। তিনি বলেন, গাজায় গণহত্যার যুদ্ধ বেনিয়ামিন নেতানিয়াহুর জনসমর্থন বাড়াতে খুব একটা সফল হয়নি, কারণ সেখানে প্রতিপক্ষ হামাস তুলনামূলক দুর্বল এবং ইসরায়েলও খুব ভালো করতে পারেনি। তার ভাষায়, ইরান অনেক বেশি শক্তিশালী ও প্রভাবশালী শত্রু। সূত্র আল জাজিরা।
ইরান যুদ্ধের মধ্যে আরেক দেশে অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের মধ্যেই দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি বাহিনীর সঙ্গে মিলে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মার্কিন ও ইকুয়েডর বাহিনী। বুধবার ৪ মার্চ মার্কিন দক্ষিণ কমান্ড এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে মধ্য ও দক্ষিণ আমেরিকায় অভিযান পরিচালনাকারী মার্কিন সামরিক ইউনিট জানিয়েছে, ইকুয়েডরে ইতোমধ্যেই যৌথ অভিযান শুরু হয়েছে। জেনারেল ফ্রান্সিস ডোনোভান বলেছেন, ৩ মার্চ ইকুয়েডর এবং মার্কিন সামরিক বাহিনী ইকুয়েডরের সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এই অভিযানগুলো লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে মাদক সন্ত্রাসবাদের ভয়াবহতা মোকাবেলায় অংশীদারদের প্রতিশ্রুতির একটি শক্তিশালী উদাহরণ। বিবৃতির সঙ্গে সামরিক হেলিকপ্টার উড্ডয়নের ভিডিও ফুটেজ এবং মাটিতে হেলিকপ্টারে থাকা ব্যক্তিদের আকাশ নজরদারি চিত্র প্রকাশ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাতিন আমেরিকায় অপরাধী নেটওয়ার্ক এবং মাদক কার্টেলের বিরুদ্ধে বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযানকে দেখা হচ্ছে। ইকুয়েডরের অভিযানের পরিধি এখনও জানা যায়নি, তবে বেশ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে এটি সরবরাহ এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে ইকুয়েডরের সৈন্যদের সমর্থন প্রদানে সীমাবদ্ধ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে যৌথ অভিযানকে প্রশংসা করেছেন। তিনি বলেন, একসঙ্গে আমরা মাদক সন্ত্রাসীদের মোকাবেলায় সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিচ্ছি, যারা দীর্ঘদিন ধরে নাগরিকদের ওপর সন্ত্রাস, সহিংসতা এবং দুর্নীতি চাপিয়ে দিয়েছে। সূত্র আল জাজিরা।